আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আটলান্টিকের দুই পাড়ে অর্থাৎ ইউরোপে এবং আমেরিকাতে সব থেকে বেশি যে বিষয়টা ভূগোলকে নাড়া দিয়েছিল সেটা হচ্ছে মাত্রিক বিপ্লব। এবং আমরা এটাও জানি যে মাত্রিক বিপ্লবের সূচনাটা হয়েছিল একটা পজিটিভিস্ট বা প্রয়োগবাদী বা প্র্যাগমাটিস্ট মডেলের উপরে ভিত্তি করে। আমি যদি একটু পিছিয়ে যাই, যে 1920s সেই সময় ভিয়েনা চা চক্র এবং পজিটিভিজমের সূচনা হচ্ছে। আমরা জানি যে ভিয়েনা চা চক্র থেকে, যেখানে ভূগোলকে একটা কেন্দ্রিক বিষয় দেওয়ার চেষ্টা হচ্ছে এবং পাশাপাশি ভূগোলের একটা ভূগোলকে বিজ্ঞান হিসেবে গড়ে তোলার জন্য তার একটা সায়েন্টিফিক মেথোডোলজি, অর্থাৎ কিনা যেটা সাধারণত অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানগুলোতে ব্যবহৃত হয়, সেইগুলো বেশি বেশি করে ভূগোলে প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। এবং সেটা করতে গিয়ে একটা বিতর্ক দানা বাঁধছে যে এতদিন পর্যন্ত ভূগোলের মধ্যে যে একটা রিজিওনাল অ্যাপ্রোচ কাজ করতো, অর্থাৎ একটি স্থানকে বিশিষ্ট বলে ধরে নিয়ে তার বিভিন্ন বৈশিষ্ট্যের বর্ণনা, সেই জায়গাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে ভূগোলের কেন্দ্রীয় বিষয় হিসেবে স্পেস বা ব্যক্তিস্থান বা দেশ তাকে তুলে আনা হচ্ছে এবং তাকে প্রামাণ্যতা দিয়ে একের পর এক মাত্রিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যে পদ্ধতিটা স্ট্যাটিস্টিক্সের আন্ডারে ছিল এতদিন, বা যে পদ্ধতিটা স্ট্যাটিস্টিশিয়ানরা ব্যবহার করতেন, সেগুলিকে বেশি বেশি করে ব্যবহার করা শুরু হচ্ছে ভূগোলে। এবং 1950-এর দশকে এটা এত একটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, এটাকে আমরা বলছি মাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন। তো মোদ্দা কথা, এই প্রয়োগবাদী বা পজিটিভিস্ট কাঠামোর মধ্যেই গড়ে উঠেছিল এই কোয়ান্টিটেটিভ রেভলিউশন। কিন্তু 1960-এর দশকে যখন ধীরে ধীরে এই কোয়ান্টিফিকেশনের প্রতি মোহটা একটু একটু করে কাটতে শুরু করলো, নানা কারণে কেটেছিল, তখন কতগুলো বিষয় আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করলো। যে কোয়ান্টিটেটিভ মডেল বিল্ডিং, যেটা কিনা কোয়ান্টিফিকেশনের একটা মূল লক্ষ্য ছিল, যে আমরা একটা নিয়ম স্থাপন করব। আমরা যদি এক্স স্থানে কতগুলো সেট অফ অবজারভেশনসকে আমরা প্রামাণ্য হিসেবে ধরে নিই, তাহলে পৃথিবীর উপরে যে কোনো স্থানেই সেই অবজারভেশনগুলো প্রামাণ্য হবে। এটাই তো নিয়ম। যেমন নিউটনের সূত্র পৃথিবীর সর্বত্র একইভাবে প্রযোজ্য হবে, ঠিক সেইভাবেই এটা করার চেষ্টা করা হয়েছিল। তাই আমরা যে কোনো প্রয়োগবাদী বা আমরা কোয়ান্টিটেটিভ মডেল, সেই মডেলের ক্ষেত্রে আমরা তিনটে খুব কমন শর্ত দেখতে পাই। সেই শর্তগুলো কি কি? এক নম্বর হচ্ছে দেশ বা স্পেস সম্পর্কিত, যে সর্বত্র সেটা একই প্রকারের হবে। যে কোনো মডেল বিল্ডিংয়ের সূচনাতে যে অ্যাজাম্পশনগুলো নেওয়া হতো, সেখানে বলে দেওয়া হতো যে স্পেসটা বা পৃথিবী পৃষ্ঠটা, যেভাবেই তাকে বর্ণনা করা হোক না কেন, মডেল থেকে মডেলে এটা আলাদা আলাদাভাবে বলা হতো, সেটা হবে আইসোট্রপিক সারফেস। হোয়াট ইজ আইসোট্রপিজম? তার মানে আমি একটা বিন্দু থেকে যে কোনো দিকে চলে যাই না কেন, সর্বত্র ভূমি সমান, একই প্রকার সমতল, প্রত্যেকটি দিকে যাতায়াতের খরচ একই রকম, যাতায়াতের সুবিধাও একই রকম, প্রত্যেকটি স্থানে একই প্রকার সম্পদ একই পরিমাণে পাওয়া যায়, যেটা বাস্তবে সম্পূর্ণ অবাস্তব। বাস্তবে পৃথিবী পৃষ্ঠে একটি স্থান থেকে 1 কিলোমিটার যে কোনো দিকে সরে গেলে আলাদা আলাদা রকমের ভূদৃশ্য হয়ে যায়, পাল্টে যেতে থাকে। ফলে অ্যাজাম্পশনটা প্রথমেই একটা ভুল জায়গায় পৌঁছে দিচ্ছে। দ্বিতীয়ত, ব্যক্তির ধারণা, মানুষের ধারণা। মানুষকে সবসময় এখানে ইকোনমিক ম্যান হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। প্রতিটি প্রয়োগবাদী মডেলে মানুষ হচ্ছে ইকোনমিক ম্যান, এই ধারণা তার পূর্ব শর্ত হিসেবে নেওয়া হয়েছে। কি এই ইকোনমিক ম্যান? মানুষ সবসময় তার চূড়ান্ত মুনাফার লক্ষ্যে পরিচালিত হয়। মুনাফা অর্জন ছাড়া এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন ছাড়া, মুনাফাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া ছাড়া মানুষের আর অন্য কোনো চালিকা শক্তি নেই। তাহলে মানুষের জীবনের প্রতিটি কাজই নিয়ন্ত্রিত হয় মুনাফার দ্বারা। কিন্তু বাস্তব জীবনে মানুষের ক্ষেত্রে মুনাফা ছাড়াও আরও অনেকগুলি
বিষয় থাকে যেগুলো মানুষের সুকুমার প্রবৃত্তি, মানুষ অনেক সময় এমন ডিসিশন নেয় দেখা যায় বাস্তবের মাটিতে যে সেগুলো মুনাফার লক্ষ্যে নয়। যেমন বাবা এবং ছেলে বা মেয়ের মধ্যে যে সম্পর্ক, ভাই বা বোনের মধ্যে যে সম্পর্ক, বা পরিবারের অন্যান্যদের সঙ্গে, গুরুজনের সঙ্গে শিশুদের যে সম্পর্ক, সেগুলি কখনো মুনাফার দ্বারা পরিচালিত হয় না। তাই সব সময় মানুষ ইকোনমিক ম্যান, এই ধারণাটি ভ্রান্ত। তৃতীয়ত, মানুষের আচরণকে ব্যাখ্যা করতে গিয়ে ধরেই নেওয়া হয়েছে এই মডেলগুলোতে, মাত্রিক মডেলগুলোতে ভেবে নেওয়া হয়েছে যে মানুষ প্রতিটি আচরণে সে যুক্তিবাদী এবং বস্তুবাদী, অর্থাৎ তার বস্তুগত লাভের দ্বারা তার আচরণগুলি পরিচালিত হয় এবং তার যে কোনো আচরণের পিছনে কতগুলি যুক্তির জায়গা থাকে, সেই যুক্তির বাইরে সে কখনো যায় না। কিন্তু বাস্তবে কি সত্যি তাই? মানুষের জীবনে যুক্তি ছাড়াও আবেগ বলে একটি বস্তু আছে যেটি যুক্তিনিষ্ঠ নয়। তো মোদ্দা কথা, প্রয়োগবাদী মডেলে বা কোয়ান্টিটেটিভ মডেলের মধ্যে এই যে বিষয়গুলি, অর্থাৎ দেশের সম্পর্কিত ধারণা, ব্যক্তির সম্পর্কিত ধারণা এবং ব্যক্তির আচরণ সংক্রান্ত ধারণা, সেগুলোতে একটা মস্ত ফাঁকি থেকে যাচ্ছিল, যার ফলে ভূগোলের যে বাস্তবতা সেগুলিকে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে একটা যথেষ্ট অসুবিধের সৃষ্টি হচ্ছিল। প্রয়োগবাদীদের বিরুদ্ধে যারা বলছিলেন তাদের মধ্যে একটা অন্যতম ঝোঁক ছিল আচরণবাদী ঝোঁক। এই আচরণবাদী ঝোঁক বা বিহেভিয়ারাল ঝোঁকের যারা প্রবক্তা ছিলেন তারা মূলত মনোবিজ্ঞানের কতগুলি তত্ত্বকে তাদের যুক্তি হিসেবে খাড়া করলেন, যেখানে তারা বললেন যে প্রয়োগবাদী মডেলের ক্ষেত্রে এই যে ব্যক্তি তার পরিবেশের প্রতি কী রকমের আচরণ করবে সেটি সম্পূর্ণত নিয়ন্ত্রিত হয় পরিবেশ তাকে কী ধরনের ইনপুট দিচ্ছে তার উপরে, অর্থাৎ পরিবেশ এবং ব্যক্তির আচরণ সরাসরি সম্পর্কে যুক্ত, যেখানে মানুষ তার আচরণকে এমনভাবে পরিচালিত করে যাতে সে ওই পরিবেশের বস্তু নির্ভর এবং যুক্তি নির্ভর ব্যবহার করতে পারে। এই ধারণাটা ক্ষেত্রে পরিবেশ এবং মানুষের মাঝখানে আর কিছু নেই, সেটা সরাসরি আন্তঃসম্পর্কে যুক্ত ছিল। কিন্তু মনোবিজ্ঞানের ধারণা থেকে ধার করে বা তাদের কনসেপ্টগুলোকে ধার করে এই আচরণবাদী ভৌগোলিকেরা তারা বললেন যে বস্তুত পরিবেশ বা এনভায়রনমেন্ট এবং মানুষের আচরণ বা বিহেভিয়ারের মধ্যিখানে তার একটা মনোজগৎ বলে বস্তু থাকে। মনোজগৎ যেখানে এই পৃথিবী সম্পর্কে বা বাস্তবের পৃথিবীর সম্পর্কে একটা মন গড়া ছবি থাকে। এই মন গড়া যে ছবি সেটি তৈরি হয় একটি উভমুখী প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ পরিবেশ থেকে যে সমস্ত স্টিমুলাসগুলি আসছে, আমি একটু এক্ষেত্রে একটা মনোবিজ্ঞানের বিষয়ে দু একটি জিনিস একটু ব্যাখ্যা করে দিয়ে তারপরে এই আলোচনায় যেতে চাই, তা নাহলে বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে তোমাদের। স্টিমুলাস রেসপন্সের একটা ধারণা এই সময় মনোবিজ্ঞানেও খুব প্রচলিত ছিল, যেটা প্যাভলভের পরীক্ষা, রাশিয়ান বিজ্ঞানী প্যাভলভের পরীক্ষা থেকে এসেছিল, যেখানে মনে করা হতো যে একটা একটা গল্প ছিল যে একটা কুকুরকে প্রতিদিন খেতে দেওয়া হতো একটা নির্দিষ্ট সময়, আর খেতে দেওয়ার আগে ঘন্টা বাজানো হতো। এইভাবে কিছুদিন চলার পর দেখা গেল খাবার দেওয়ার দরকার হচ্ছে না, ওই ঘন্টাটা বাজালেই কুকুরের মুখ থেকে লালা ঝরছে, অর্থাৎ ওই ঘন্টার শব্দটার সঙ্গে সে খাদ্যটাকে রিলেট করে ফেলেছে। তার মানে খাদ্যটা এখানে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে তার থেকে উৎপন্ন স্টিমুলাস, এবং সেই স্টিমুলাস থেকে তার রেসপন্স হচ্ছে এই লালাক্ষরণটা। এবং প্যাভলভপন্থীরা বলতেন যে এইভাবেই পরিবেশ থেকে যে সমস্ত বা সমাজ থেকে যে সমস্ত স্টিমুলাসগুলো আমাদের মন বা আমাদের ব্রেন গ্রহণ করে, তার সঙ্গে সঙ্গে তার একটা রেসপন্স আমরা তৈরি করি এবং এর মাধ্যমে মানুষের আচরণকে ব্যাখ্যা করা যায়। কিন্তু ইতিমধ্যে আমরা যখন যে সময়টার কথা বলছি 1960-এর দশক, এই সময়ে আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে গেছে যে স্টিমুলাস রেসপন্স মানুষের বিহেভিয়ারকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়, কারণ মানুষ একটি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। কুকুর যেভাবে রেসপন্স দেয়, মানুষের রেসপন্স সিস্টেম তার থেকে অনেক বেশি জটিল, কারণ মানুষের মধ্যে একটা সামাজিকতার বোধ আছে এবং তার প্রতিটি যে স্টিমুলাস, অর্থাৎ বাইরে থেকে আগত যে কোনো উদ্দীপক, তাকে সে নিজের যুক্তি বুদ্ধি মতো এবং পূর্বানুমানের ভিত্তিতে বিচার করে যাচাই করে তবেই সে সিদ্ধান্তটা গ্রহণ করে।
অর্থাৎ কি বোঝা গেল? মানুষের বিহেভিয়ার কখনোই সরাসরি প্রকৃতি থেকে বা সমাজ থেকে প্রাপ্ত স্টিমুলাসের উপরে সরাসরি নির্ভর করে না, তার মধ্যেখানে তাকে একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেটাকে এই মনোবিজ্ঞানীরা এবং আচরণবাদীরা তারা ইমেজ বললেন। এই ইমেজটা হচ্ছে মেন্টাল ইমেজ। এই ইমেজটার গঠন সম্পর্কে আমরা আরও ডিউ কোর্স আমরা একটু একটু করে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমরা এটা মাথায় রাখবো যে এই ইমেজটা কিন্তু গঠিত হয় একজন মানুষের কাছে কতটা তথ্য আছে তার উপরে ভিত্তি করে। তথ্যের পরিমাণ যত বেশি হয় এই ইমেজটা তত বিস্তৃত হয়, তত জটিল হয়, এবং তার থেকে উদ্ভূত যে রেসপন্স সেটা আরও পরিশীলিত হয়। ফলে যেমন তুমি দেখবে, খুব সহজভাবে যদি উদাহরণ দিই, যে একটা খুব বাড়িতে একটা খুব লোভনীয় খাবার রান্না হয়েছে, সেই খাবারটা রাখা হয়েছে সামনে খাওয়ার জন্য। এবার বাড়ির সব থেকে ছোট যে শিশু, সে দৌড়ে এসে হামলে পড়ছে সেটাকে খাওয়ার জন্য, কিন্তু যিনি বয়স্ক তিনি তা করছেন না, তিনি সংযতভাবে বসে আছেন এবং সেইখান থেকে যতক্ষণ না তার সামনে সেই খাবারটা দেওয়া হচ্ছে তিনি সেটা খাচ্ছেন না। তো এই জায়গার থেকে কি বোঝা যাচ্ছে যে দুজনেই মানুষ, দুজনের কিন্তু একই পরিমাণ ব্রেইন আছে, কিন্তু তাদের মেন্টাল ইমেজের মধ্যে তফাৎ হচ্ছে। যে বয়স্ক যিনি, তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে তার স্টিমুলাস রেসপন্সকে পরিশীলিত করেছেন যে না, এটা করাটা সঠিক হবে না, একজন শিশুর পক্ষে যেটা করা শোভন, একজন বয়স্ক মানুষের পক্ষে সেটা শোভন নয়। তো এই জায়গাটার কিন্তু প্রয়োগবাদীদের বিরুদ্ধে সব থেকে বড় হাতিয়ার হয়ে উঠল বিহেভিয়ারাল বা আচরণবাদীদের ক্ষেত্রে এই মেন্টাল ইমেজের ধারণাটা, যে মানুষ কিন্তু কখনোই সরাসরি পরিবেশের থেকে প্রাপ্ত স্টিমুলাসের দ্বারা পরিচালিত হয় না, বরঞ্চ সে তার নিজের যুক্তি মতো, জ্ঞান মতো এবং তার যে পূর্বানুমান, পূর্ব থেকে তাকে যা শেখানো হয়েছে সেই যুক্তি কাঠামোর উপর ভিত্তি করেই সে তার সিদ্ধান্তটা গ্রহণ করে। অর্থাৎ কিনা আমরা বলতে পারি যে প্রয়োগবাদী যে মডেল, সেই মডেল নির্মাণের প্রতি বীতশ্রদ্ধ হয়েই ভূগোলে এই আচরণবাদ বা বিহেভিয়ারালিজমের যাত্রা শুরু হয়। এই যে প্রয়োগবাদ থেকে উৎপন্ন হওয়া মাত্রিক বিপ্লবের অর্থনৈতিক মানুষ, কোট আনকোট ইকোনমিক ম্যানের ধারণা, তার উপর নির্ভর করে যে রাশিমাত্রিক প্রক্রিয়ার বাড়াবাড়ির কথা আমরা বলেছি, সেই বাড়াবাড়ির কারণে এই ধরনের ব্যবহার, এই ধরনের পদ্ধতি ব্যবহার করাটা কতটা যুক্তিযুক্ত, ভূগোলে এই ধরনের পদ্ধতির বাড়াবাড়ি রকমের ব্যবহার কতটা যুক্তিযুক্ত, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল 1960-এর দশকের মাঝামাঝি সময়ে। আস্তে আস্তে ভৌগোলিকেরা এটা বুঝতে থাকেন যে এই যে মাত্রিক পদ্ধতিতে মডেল তৈরি করা হচ্ছে, সেটা বেশিরভাগ সময় ভৌগোলিক বাস্তবতাকে স্বীকার করছে না, বা ভৌগোলিক বাস্তবটাকে সে রিপ্রেজেন্ট করতে পারছে না, এবং মানুষের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক নিয়ে পূর্বে আলোচনা হতো সেটিকে দূরে সরিয়ে দিয়ে কেবল স্থানগত সম্পর্কগুলিকেই জোর দেওয়া হচ্ছে। অথচ ভূগোলের একটা অন্যতম প্রাথমিক বিষয়বস্তু হলো মানুষ এবং তার পরিবেশকে ব্যাখ্যা করা, কিভাবে মানুষ তার পরিবেশের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং পরোক্ষে মানুষ কিভাবে পরিবেশকে প্রভাবিত করছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটাকে এই প্রয়োগবাদী মডেল বাদ দিয়ে চলে যাচ্ছে তার নিজের অসুবিধের কথা ভেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নতুন ভাবনা এলো, সেখানে হিউম্যান বিহেভিয়ারকে ব্যাখ্যা করার জন্য দুটি আলাদা আলাদা বস্তুকে একত্রিত করা হলো বা সম্মিলন করা হলো। একটি হচ্ছে অবশ্যই সেই চিরাচরিত পরিবেশের ধারণা, পরিবেশ কিভাবে মানুষকে তার সামনে বিকল্পগুলিকে সাজিয়ে দেয়, বা পরিবেশ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে সেই ধারণা, এবং তার সঙ্গে সংযুক্ত করে নেওয়া হলো যে মানুষের ব্যক্তিত্বের দ্বারা সে কিভাবে পরিবেশকে ব্যাখ্যা করে। মানুষের ব্যক্তিত্ব, এই বিষয়টা কিন্তু এতদিন ছিল না, এবার সেটাকে নিয়ে আসা হলো এবং মনে করা হলো যে মানুষের এই ব্যক্তিত্ব যেমন মানুষের বিহেভিয়ার বা আচরণকে নিয়ন্ত্রিত করে, তেমনি আবার সরাসরি পরিবেশকেও নিয়ন্ত্রিত করতে পারে এবং তার মাধ্যমে পরোক্ষেও প্রভাব ফেলে। অর্থাৎ কিনা পরিবেশ নয়, এই ত্রিমুখী যে সিস্টেম, সেই ত্রিমুখী সিস্টেমে মানুষের ব্যক্তিত্ব বা মানুষের মনোজগৎ সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে বেশি কৃতিত্বের দাবি রাখে। এই জায়গাটা আচরণবাদীরা বলতে শুরু করলেন।
এ বিষয়ে সর্বপ্রথম আমরা যাকে দেখতে পাই তিনি 1950-এর দশকে, অর্থাৎ মাতৃকতা যে সময় শুরু হয়েছে সেই সময় তার গবেষণা 1952 সালে প্রকাশ করেন। তিনি হচ্ছেন বিজ্ঞানী কার্ক। তার যে বই হিস্টোরিক্যাল জিওগ্রাফি অ্যান্ড দ্য কনসেপ্ট অফ বিহেভিয়ারাল এনভায়রনমেন্ট, এর মধ্যে দিয়ে তিনি প্রথম এই বিহেভিয়ারাল মডেল নির্মাণের চেষ্টা আমাদের সামনে রাখেন। তার মডেলে কার্ক দেখান যে একই প্রকার ভৌগোলিক পরিবেশে বাস করা সত্ত্বেও কেবলমাত্র কাল বা সময় এবং ব্যক্তিস্থান বা স্পেস এইটা আলাদা হয়ে যাওয়ার কারণে কিভাবে আলাদা আলাদা আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং জাতিগত পরিচয়ের মানুষ একই বিষয় বা একই স্টিমুলাস, একই তথ্য স্টিমুলাস তার ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করছে। একটু যদি আমরা সমাজ জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে আজও আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে যে কোনো একটি তথ্য আমাদের সামনে কত আলাদা আলাদা ধরনের মানে তৈরি করে দেয়। সে ফর এক্সাম্পল, ক্রিকেট খেলায় ভারত অস্ট্রেলিয়াকে 10 উইকেটে হারিয়েছে, এটি একটি তথ্য। এখন এই তথ্যে একটি বাড়িতে একটি পরিবার যদি আমি কল্পনা করে নিই, সেই পরিবারের মধ্যে দেখা গেল যে বৃদ্ধ ঠাকুরদাদা আছেন, মধ্যবয়স্ক বাবা আছেন, মা আছেন, কম বয়সী ভাই আছে, তার থেকে অনেক কম বয়সী একেবারে শিশু বোন আছে। দেখা গেল যে এই একটি তথ্য পরিবারের মধ্যে কিভাবে আলাদা আলাদা রেসপন্স তৈরি করছে। যেমন যে কম বয়সী যে ছেলেটি, সে আনন্দে আত্মহারা হয়ে দুহাত তুলে নাচতে শুরু করে দিয়েছে, কিন্তু তার থেকে ছোট যে একেবারে ভাই, সে দেখে হয়তো হাসছে, কিন্তু বিষয়টার প্রতি তার অতটা আগ্রহ নেই, সে হয়তো অন্য কোনো একটা কার্টুন চ্যানেল দেখতে পেলে খুশি হয়। একেবারে বয়স্ক যিনি 80টি পর কি 90 বছর বয়স্ক ঠাকুরদাদা, তার কাছে এই বিষয়টা সেরকম কোনো মানে রাখেন। যিনি মধ্যবয়স্ক পিতা, তার কাছে একটা আনন্দের খবর, তিনি আনন্দিত, কিন্তু তিনি তার ছেলের মতো দুহাত তুলে নাচছেন। আর মা যিনি হেসেলে রান্না করছিলেন, তার কাছে এই খবরটার কোনো মানেই নেই। এই যে কাল্পনিক বিষয়টা আমি রচনা করলাম, সেখানে আমি বোঝাতে চাইলাম যে একটি তথ্য যেহেতু সেখানে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়ের তফাৎ রয়েছে, এবং এই যে প্রত্যেকটি মানুষ তাদের কাছে প্রাপ্ত তথ্যের পূর্বানুমানের ভিত্তিতে যাচাই করার বিষয়টা আলাদা রকমের। কারণ যে কম বয়সী, তার কাছে তথ্যটা খুবই কম, যে তার থেকে আরেকটু বড় দাদা, তার কাছে আরেকটু বেশি তথ্য আছে, সে আরেকটু বেশি তথ্য রাখে, তাই সে আত্মহারা হয়ে যাচ্ছে। কিন্তু যিনি পিতা, তিনি এরকম অনেক হার জিত দেখেছেন, ফলে জানেন যে আজকে খুব ভালো হয়েছে, কালকে নাও এত হতে পারে, ফলে এত উৎসাহিত হওয়ার কিছু নেই। আবার যিনি সব থেকে বেশি বয়স্ক, তার কাছে এই ধরনের জাগতিক বিষয়টা খুব একটা মানেই এখন আর রাখে না, তাই তিনি এটা নিয়ে ভাবিত নয়। তাহলে এই যে তফাৎটা, এটা তথ্যের ভিত্তিতে এবং পূর্বানুমানের ভিত্তিতে করা হলো। তাই কার্ক তার মডেলে দেখিয়েছেন যে এই আর্থসামাজিক সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় মানুষের কাছে একই তথ্যের ভিন্ন ভিন্ন অর্থ হয়। এটাও আর একটা গল্প আছে, আমি সেই গল্পটা বলবো, যেটা কার্ক তার কাজের মধ্যেই রেখেছিলেন বা তার বইয়ের মধ্যে এই গল্পটা ছিল। আমি সেই গল্পটা বলবো, তার আগে আর একটু বলে নিই যে তিনি বলছেন যে সমাজের প্রতিটি ব্যক্তি সম্পদ, ব্যক্তিস্থান ও পরিবেশ সম্পর্কিত একই তথ্যের উপর ভিত্তি করে পৃথক পৃথক সাড়া দেন। ওই যে বললাম যে সমাজে একটি ছোট্ট ঘটনা আলাদা আলাদা ধরনের রেসপন্স তৈরি করে মানুষের মধ্যে। তার কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের মনের জগতে যখন বিষয়টিকে নিয়ে চিন্তা করেন, তখন সেই চিন্তাটি নির্ধারিত হয়, বা সেই চিন্তা কি হবে সেটা নির্ধারিত হয় তার প্রাপ্তব্য সম্পদ, স্পেস বা ব্যক্তিস্থান সম্পর্কে তার কাছে কতটা জ্ঞান আছে, এবং সামগ্রিক পরিবেশ সম্পর্কে তার কতটা জ্ঞান আছে তার ভিত্তিতে। এবার আমি সেই গল্পটাতে ফিরি। একটা খুব সুন্দর গল্প, মনোজ্ঞ গল্প, কার্ক তার বইয়ের মধ্যেই রেখেছেন। সেটি হচ্ছে সুইজারল্যান্ডের একটা শীতের রাত্রের গল্প। প্রচণ্ড ঠান্ডা, চতুর্দিক বরফে ঢাকা, তার মধ্যে দিয়ে একজন ঘোড়সওয়ার
সেই বরফ ঝড়ের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে আসছে একটি খবর নিয়ে। সে একটা দেশের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, তার বাধ্য সে আসতে, সে ঘোড়া চালিয়ে আসছে। আস্তে 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 এই সন্ধ্যের মুখে মুখে সে একটা সরাইখানা দেখতে পেয়েছে। চতুর্দিকে বরফে ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না কোথায় কি, খালি দূরে সরাইখানার আলোটা দেখতে পেয়ে সে সেই দিকে ঘোড়া চালিয়ে দিয়েছে। এইভাবে চলতে চলতে ঘোড়া নিয়ে সে একসময় সফলভাবে এসে পৌঁছে গেছে সরাইখানার দরজায় ঠকঠক করতে। সরাইয়ের মালিক তিনি ভীষণ অবাক হয়ে দরজা খুলে দিয়েছেন যে এইরকম একটা ঝড়ের রাতে একজন যে বাইরে থেকে এসছেন, এটা একটা খুব আশ্চর্যের কথা। তিনি ভেতরে আসতে দিয়েছেন, সাদরে তাকে অভ্যর্থনা করে পানীয় দিয়েছেন, উষ্ণ পানীয় দিয়েছেন, সে লোকটি খাচ্ছে। তখন সরাই মালিক তার সঙ্গে গল্প করার জন্য বলছে যে তুমি কি জানো যে তুমি কোথা দিয়ে এসেছো? তখন লোকটি বলছে যে আমি তো এত বরফ ঝড়ের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না, আমি তোমার আলোটা দেখতে পেয়ে সেই দিকে সোজা ঘোড়া চালিয়ে দিয়েছি। বলছে তোমার ধারণা আছে যে তুমি, আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে তুমি বরফ জমা ওই লেকটার উপর দিয়ে সোজা তুমি চালিয়ে চলে এসছো, ঘোড়া চালিয়ে চলে এসছো। এই কথা শোনা মাত্র সেই লোকটি, সেই আগন্তুক, সে সোজা উঠে দাঁড়ায় এবং সে একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে লোকটি যখন ঘোড়া চালিয়ে এলো তখন সে অজ্ঞান হয়নি, কিন্তু যখন সে উপলব্ধি করলো যে সে কি সাংঘাতিক একটা রিস্ক নিয়ে ফেলেছিল, যে এই বরফ জমা হ্রদের উপর দিয়ে ঘোড়া চালানোর সময় যে কোনো জায়গায় যেখানে বরফ পাতলা, সে তো বুঝতে পারছে না এই ঘোড়া এবং তার নিজের ওজনে সে ভেঙে ঢুকে যেতে পারতো এবং সেক্ষেত্রে এই শীতের রাত্রে ডুবে তাকে মরতে হতো। এই ধারণাটা যখন তার কাছে এলো, এই ইনফরমেশনটা যখন তার কাছে এলো, তখন সে কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছে। ওয়ারাজ সরাই মালিক সে নিজেই জানতো যে সে বরফ জমা, এই সামনের যে জায়গাটা বরফ জমা হ্রদ, এবং সেখান দিয়ে সে দেখেছে লোকটি চালিয়ে এসছে, সেটা দেখে সে কিন্তু অজ্ঞান হয়ে যায়নি। অর্থাৎ একই তথ্য সেটি ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে মানুষের কাছে ভিন্ন ভিন্ন ধরনের সাড়া তৈরি করে। এবং এইটাকে মাথায় রেখে আমরা যদি পরিবেশের প্রতি মানুষের আচরণকে ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখব একই পরিবেশগত ঘটনা সেটি ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন ধরনের মানে তৈরি করে, এবং সেই কারণেই তাদের আচরণটা পরিবেশের প্রতি আলাদা আলাদা ধরনের হয়ে যায়। বিজ্ঞানী ওলপোর্ট, ইনি 1964 সালে তার যে গবেষণা গ্রন্থ দ্য ডিসিশন প্রসেস ইন স্পেশাল কনটেক্সট, এইখানে এই মাত্রিক বিপ্লবের যে অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যানের ধারণা, সেটাকে একটা সুন্দরভাবে চ্যালেঞ্জ করলেন। তিনি এই সুইজারল্যান্ডের চাষিদের উপরে গবেষণা করলেন, তাদের চাষের কিভাবে তারা চাষটা করছে সেই বিষয়ে গবেষণা করলেন, এবং তাদের যে মানসিকতা সেটা তিনি একটা কোয়েশ্চেনিয়ারের সাহায্যে তুলে ধরলেন এবং সেটাকে বিশ্লেষণ করলেন মাত্রিক পদ্ধতিতেই। সেটা করে তিনি দেখালেন যে এই যে সুইডিশ চাষিদের প্রকৃত বা অ্যাকচুয়াল এবং সম্ভাব্য বা পোটেনশিয়াল উৎপাদনশীলতা সেগুলো কীরকম। প্রকৃত মানে অ্যাকচুয়ালি যা তারা করছে উৎপাদন, যেটা সত্যিই হচ্ছে বাস্তবে, আর পোটেনশিয়াল সেটা হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ যা তাদের পক্ষে লেবার দিয়ে, এফর্ট দিয়ে এবং মাটির উর্বরা শক্তিকে ব্যবহার করে প্রফিট ম্যাক্সিমাইজেশনের দৃষ্টিভঙ্গি থেকে তথা ইকোনমিক ম্যানের দৃষ্টিভঙ্গি থেকে করা উচিত ছিল। তিনি এই দুটো তুলনা করলেন, করে তিনি সিদ্ধান্তে এলেন, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে এলেন যে এই যে চূড়ান্ত উৎপাদনশীলতা বা অপটিমাম যে উৎপাদনশীলতা, সেটা কখনোই অর্জন করা সম্ভব নয়। তার কারণ কি? কারণ হিসেবে উনি বললেন যে এই চাষিরা কখনোই তাদের উৎপাদনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার ইচ্ছা নিয়ে পরিচালিত হয় না, বরঞ্চ তাদের নিজেদের জীবনের সুখ সমৃদ্ধিকে তারা অনেক বেশি গুরুত্ব দেন। সর্বক্ষণ চাষের কাজে নিয়োজিত থাকার থেকে তারা নিজের ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করাকে অনেক বেশি গুরুত্ব দেন। অর্থাৎ কি বোঝা গেল? মানুষ তার অর্থনৈতিক লাভ বা মুনাফার লোভে সবসময় পরিচালিত হয় না, তার অন্যতর চিন্তা আছে। সে কারণেই উনি বললেন যে এরা কখনোই অপটিমামিস্টিক নয়,
তারা বরঞ্চ নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে অনেক বেশি গুরুত্ব দেন। তাই তারা কখনোই ইকোনমিক ম্যান নয়, এবং এই সিদ্ধান্তে তিনি এলেন যে পৃথিবীতে কোথাও ইকোনমিক ম্যান বলে কিছু হয় না। অর্থাৎ মানুষের সিদ্ধান্ত তার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করে, অন্য কিছু নয়। অসম্পূর্ণ তথ্যে বেঠিক পছন্দ এবং তার মাধ্যমে প্রাপ্ত চূড়ান্তের থেকে অনেক কম উৎপাদনের যে বিকল্প, সেটা নিয়েই খুশি থাকাটা মানুষের খুব স্বাভাবিক আচরণ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এইভাবেই সঠিকভাবে বেঁচে রয়েছে। সে মনে করেছে যে হ্যাঁ, দেখবে একটা সাধারণ থাকে যে শহরে গেলে আমি যদি স্ট্রাগল করি তাহলে আমি এর থেকে বেশি রোজগার করতে পারবো, কিন্তু আমি যাব না। তার কারণ হচ্ছে এই যে গ্রামের সুন্দর প্রকৃতি, এখানকার যে নিস্তরঙ্গ জীবন, এইখানে আমার সবার পরিবারের সকলের সঙ্গে মিশে থাকতে আমার বেশি আনন্দ। অর্থাৎ এক্ষেত্রে মানুষ খুব সচেতনভাবে তার কম মুনাফাকে মেনে নিলেন, কারণ তার কাছে অন্যতর একটি প্রাপ্তি আছে, সেটা হচ্ছে পরিবারের সঙ্গে থাকার প্রাপ্তি, নির্মল পরিবেশকে উপভোগ করার প্রাপ্তি এবং মানসিক শান্তির প্রাপ্তি। তাই আবার এই জায়গাটা বলছি, এটা ওলপার্ট বলছেন যে অতএব মানুষের সিদ্ধান্ত তার নিজস্ব আচরণকে নিয়ন্ত্রণ করে, অসম্পূর্ণ তথ্য নিয়ে বেঠিক পছন্দ করে, এবং তাই এই দুই ভুলের মাধ্যমে প্রাপ্ত যে কম উৎপাদন, সেটিকে নিয়েই মানুষ অনায়াসে খুশি থাকে। এবং সে সব থেকে মজার বিষয় হচ্ছে জেনে শুনেই সে খুশি থাকে যে আমি কম বিকল্পটাকে বেছেছি, বেশির বিকল্পকে আমি বাছিনি। এটাই কিন্তু মানুষের স্বাভাবিক আচরণ বলে ওলপোর্ট বললেন। তো আমরা এটাকে এই আলোচনারকে এই পর্যায়ে এসে আমরা বলতে পারি যে মানবীয় ভূগোলের একটা মনোবৈজ্ঞানিক ঝোঁক। এই যে আচরণবাদ, এটা মানবীয় ভূগোলের একটা মনোবৈজ্ঞানিক ঝোঁক। এখানে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এতদিন পর্যন্ত ব্যক্তিকে গুরুত্ব না দিয়ে সমষ্টিকে গুরুত্ব দেওয়া হতো। মনে করা হতো যে সমষ্টির প্রতিটি ব্যক্তিই সমান এবং তাদের আচরণটা সবসময় নিয়ন্ত্রিত হবে ওই অর্থনৈতিক মুনাফার দিকে লক্ষ্য রেখে। কিন্তু এই মুহূর্তে আচরণবাদীরা বলেন যে না, সমষ্টি নয়, ব্যক্তির আচরণকে গুরুত্ব দাও এবং সেই আচরণের যে তফাৎ, সেগুলিকে একত্রিত করে তার মধ্যে থেকে একটা সাধারণীকরণের চেষ্টা করো বা জেনারেলাইজেশনের চেষ্টা করো। তো আচরণগত বৈজ্ঞানিকেরা এই যে পরিবেশ একদিকে, আর একদিকে মানুষ, তার যে স্পেশাল ইন্টারাকশন কিন্তু আমি আবার মনে করিয়ে দিচ্ছি, স্পেশাল ইন্টারাকশন বা দৈশিক যে আচরণ, সেটা মাতৃকতার কেন্দ্রিক বিষয় ছিল, যে তো স্পেশাল রিলেশনটা কি হবে। এই দুটির মাঝখানে, অর্থাৎ একদিকে পরিবেশ যেটাকে মাতৃকতা বাদ দিয়ে দিয়েছিল, অন্যদিকে স্পেশাল ইন্টারাকশন যেটাকে মাতৃকতা তার কেন্দ্রিক বিষয় হিসেবে তুলে ধরেছিল, এই দুয়ের মাঝখানে সেতুবন্ধন রচনা করতে চাইলেন এই আচরণবাদী বৈজ্ঞানিকেরা। এবং সেই ক্ষেত্রে তারা মানুষের আচরণকে, যে আচরণ কিনা একেবারেই ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তির সিদ্ধান্ত নির্ভর, সেই ব্যক্তি সিদ্ধান্ত নির্ভর আচরণকে সেতু হিসেবে তারা বিবেচনা করতে শুরু করলেন। এবং এক্ষেত্রেই পরিবেশগত বেদন বা এনভায়রনমেন্টাল কগনিশন, আমি এই জায়গায় আবার কয়েকটি মনোবৈজ্ঞানিক টার্মকে একটু ব্যাখ্যা করে দিতে চাইবো। একটি হচ্ছে কগনিশন আর একটি হচ্ছে পারসেপশন। আমরা সাধারণত কগনিশনকে বোধ শব্দ দিয়ে বোঝাই বাংলায়, আর পারসেপশনকে আমরা ধারণা বা বেদন এই শব্দের সাহায্যে ব্যবহার করি। যদিও আমি এখানে এনভায়রনমেন্টাল কগনিশনকে পরিবেশগত বেদন হিসেবেই লিখেছি, কারণ এর থেকে সঠিক বাংলা আমার আর অন্য কিছু মনে হয়নি। তো হোয়াট ইজ কগনিশন? কগনিশন মানে হচ্ছে তথ্যের ভিত্তিতে মানুষ তার অন্তর্গত মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যখন তথ্যগুলিকে একটি তার পূর্বানুমান বা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সাজিয়ে নেয়, স্ট্রাকচার্ড ওয়েতে যখন তাকে নিজের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সে যখন সংরক্ষণ করে, তখন তাকে আমরা বলি কগনিশন। কগনিশন আর ইনফরমেশন বা নলেজ, তার মধ্যে তফাৎটা বিস্তর। তফাৎটা এই জায়গাতে যে কগনিশন ও নলেজ ইনডিউসড, নলেজের থেকেই হয়, কিন্তু
কগনিশন যখন হয় তখন শুধুমাত্র সেটা নলেজ হয়। নলেজ হচ্ছে নন স্ট্রাকচার, আমরা অনেক তথ্য প্রতিদিন পাই, প্রতিদিন ভুলে যাই, সেগুলো আমাদের প্রয়োজন লাগে না। আমাদের যেটা প্রয়োজন বলে মনে হয়, সে মনে হওয়াটা পুরোপুরি আমাদের ওরিয়েন্টেশনের ওপর, আমাদের পূর্বানুমানের উপরে, অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যেগুলো শিখে এসেছি তার ভিত্তিতে যাচাই করে নিই আমরা যে কোন তথ্যটা আমার কাছে দরকারি। যেমন তুমি ছাত্র হিসেবে বা তোমরা ছাত্র বা ছাত্রী হিসেবে তোমার পাঠ্যপুস্তক থেকে যেটা পাচ্ছ সেটাকে তোমরা বেশি বেশি করে রাখার চেষ্টা করবে, এবং হিন্দি সিনেমার থেকে যেটা পাচ্ছ সেটাকে কম রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা পূর্বানুমান। তো তোমার ভিতরকার পূর্বানুমানের ভিত্তিতে তুমি তথ্যগুলোকে যখন স্ট্রাকচার করে নিচ্ছ যে এইগুলো হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল থটের জন্য প্রয়োজনীয়, এইগুলো আমার হচ্ছে ক্লাইমেটোলজির জন্য প্রয়োজনীয়, এইগুলো হচ্ছে আমার হিন্দি সিনেমার জন্য প্রয়োজনীয়, এইভাবে তুমি যখন স্ট্রাকচার করে মনে রাখছো তখন তুমি সহজেই কগনিশনের জায়গায় পৌঁছে যাচ্ছ। আর একবার কগনিশনে পৌঁছে গেলে তখন সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। তুমি তখন সেটাকে যখন প্রয়োজন তখন তুমি সেটাকে মনে করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। এটা কগনিশনের জায়গা। অপরদিকে বেদন হচ্ছে এই কগনিশন সঞ্জাত একটা রিয়াকশন, বা আমরা বলতে পারি যে কগনিশনটা যদি অন্তর্গত বিষয় হয় তাহলে বেদনটা অর্থাৎ পারসেপশনটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। কগনিশনের বহিঃপ্রকাশ হচ্ছে পারসেপশন। তো ব্যক্তির এনভায়রনমেন্টাল কগনিশন কেমন হবে তার উপরে তার এনভায়রনমেন্টাল পারসেপশনটা নির্ভর করবে। সেই কারণেই বলা হচ্ছে যে পরিবেশগত বেদন এবং তার আচরণ অন্য ভীষণভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বা অন্য কথায় বলা হচ্ছে যে মানুষ আর পরিবেশের মধ্যে যে সম্পর্কের গভীরতা, সেটা আরো গভীরতর জায়গায় ব্যাখ্যা করার জন্য আচরণগত ভৌগোলিকেরা সেই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলি বোঝার কথা বলেন যেগুলোর মধ্যে দিয়ে ব্যক্তি তার পরিবেশ সম্পর্কে জ্ঞান আহরণ করছে। তাহলে এই সকল মনস্তাত্ত্বিক প্রক্রিয়াও এই আচরণগত ভৌগোলিকদের আগ্রহের বস্তু হয়ে উঠছে, কারণ সেই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলিকে যদি আমরা বুঝতে পারি তাহলে পরিবেশের প্রতি একজন ব্যক্তি বা সেই ধরনের যে ব্যক্তি সমূহ তাদের আচরণ কী হবে সেটাকে আমরা নির্ধারিত করতে পারবো। তো এখানে আমি এই ছবিটিকে একটু ভালো করে দেখতে বলবো, যেখানে আমরা কেন্দ্রে রাখছি মানুষের আচরণকে। এতদিন পর্যন্ত কিন্তু কেন্দ্রে থাকতো দৈশিক ব্যাখ্যা, সেটাকে কেন্দ্রে রাখতাম। এখন ভৌগোলিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখছি মানুষের আচরণকে, যে আচরণকে নিয়ন্ত্রিত করছে কতগুলি, এক্ষেত্রে 4টি নিয়ামক। একটি হচ্ছে অবশ্যই অর্থনীতি, দ্বিতীয়টি অবশ্যই তার অ্যাভেলেবল টেকনোলজি বা প্রযুক্তি, এর ভিত্তিতেই আমরা রক্ষণশীল সমাজ উন্নত সমাজের বিভাজন করি টেকনোলজির ভিত্তিতে। অবশ্যই তার এনভায়রনমেন্ট কী ধরনের পরিবেশে আছে, সেই প্রতিবেশ কী ধরনের তার উপর নির্ভর করে সেই ব্যক্তির আচরণ কী রকম হবে। এবং অপরটি হচ্ছে যে পিপল অ্যান্ড কালচার, অর্থাৎ অন্যান্য মানুষকে দেখে বা সমষ্টির যে সংস্কৃতি তার দ্বারাও সে কিন্তু প্রভাবিত হচ্ছে। যেমন আমাদের বাঙালির সংস্কৃতিতে মাছ ভাত আছে, অন্য অনেক খাবার নেই, ফলে মাছ ভাতের প্রতি আমাদের যে আকর্ষণ সেটা কিন্তু আমাদের একটা বোধ। এমন নয় যে অন্য খাবারগুলো খেলে আমাদের পুষ্টি হবে না, হবে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা কোনটা চাইবো? আমরা চাইবো মাছ ভাত, কারণ এটা আমাদের বোধের মধ্যে ঢুকে রয়েছে। তো পপুলার কালচারও এইভাবে মানুষকে ভীষণভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রিত করে। তোমরা দেখতেই পাচ্ছ যে এরা প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত। ইকোনমি টেকনোলজির সঙ্গে যুক্ত, টেকনোলজি ইকোনমির দ্বারা অবশ্যই পরিচালিত হয়। পপুলার কালচার সেটাও ইকোনমি ড্রিভেন বা টেকনোলজি ড্রিভেন, এবং এনভায়রনমেন্ট তো এদের প্রত্যেককে নিয়ন্ত্রণ করছে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিতও হচ্ছে। মানুষ যেমন পরিবেশকে নিয়ন্ত্রণ করে, পরিবেশও মানুষকে নিয়ন্ত্রণ করে, এটাই ভবিতব্য। এবং এদের সকলেই আবার সরাসরি যুক্ত মানবিক আচরণের সঙ্গে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে মানুষের আচরণের ব্যাখ্যাটা জটিল থেকে জটিলতর হচ্ছে একটু একটু করে। এখন আচরণবাদের একটা অন্যতম ঝোঁক হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা ব্যবস্থাপনা, বা যেটাকে আমরা বলি ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেই সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা। এবং এটা করতে গেলে যে ডিজাস্টার সংক্রান্ত যে পারসেপশন বা ধারণা সেটা জানা ভীষণ প্রয়োজনীয়। তা 1962 সালে রবার্ট কেটস, তিনি এই কাজে একটা পথিকৃৎ বলা যায় তাকে, তিনি এই বিষয়ে একটা গবেষণা করলেন যেটার নাম ছিল যে ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট।
তিনি ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট বা প্লাবনভূমি, নদীর প্লাবনভূমি, অর্থাৎ যেখানে প্রতি বছর বন্যা হয় সেই অঞ্চলে মানুষ প্রতি বছর বন্যা হওয়া সত্ত্বেও কেন সেখানে অবস্থান করে, এটা ছিল তার প্রথম প্রশ্ন। রিসার্চ কোয়েশ্চেন ছিল এই জায়গাটা, যে ইকোনমিক ম্যানের ধারণা যদি আমরা নিই, তাহলে একবার তার ফসল বা ঘরবাড়ি বন্যায় যদি ধুয়ে চলে যায়, তখন সে তো সচেতন হয়ে যাবে যে পরিবেশের স্টিমুলাস হলো বন্যা, তার রেসপন্স হওয়া উচিত যে প্লাবনভূমি ছেড়ে মানুষ দূরে চলে যাবে যেখানে বন্যা তাকে আঘাত করবে না। অথচ বাস্তবে দেখা যায় পৃথিবীর সমস্ত বড় বড় নদীর প্লাবনভূমিতেই বেশিরভাগ মানুষ বাস করে। কি আশ্চর্য! সেখানে প্রতি বছর বন্যা তো হয়, কিন্তু বন্যাকে সহ্য করেই মানুষ বাস করে। কেন বাস করে? এটা ছিল তার প্রথম রিসার্চ কোয়েশ্চেন। বস্তুত কোনো মাত্রিক মডেল দিয়ে এটার ব্যাখ্যা করা যায় না, কারণ এটা তো ইকোনমিক ম্যানের ধারণা নয়, এটা তো প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে না, যেখানে লস হবে জেনেও আমি থাকছি। কেন থাকি? এটা ছিল তার প্রশ্ন। সেই জায়গা থেকে তিনি একটা খুব সুন্দর গবেষণা করলেন, যেটা পরবর্তী সময়ের এই আচরণবাদী বিশ্লেষণের একটা ধারা হয়ে রইল। তো এখানে মানবীয় আচরণকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। উনি একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে প্রকৃতিতে বা সম্পদগত দিক থেকে এখানে এমন কোনো স্টিমুলাস নেই যার ফলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে বলে মানুষ এখানে থেকে যাচ্ছে না, বরঞ্চ এখানে থেকে যাওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে মানুষের সংস্কৃতি, মানুষের আচরণ। তো চারটে মূল অনুমানের উপরে ভিত্তি করে কেটস তার প্রকল্পটি গড়ে তুলেছিলেন। প্রথমটি হচ্ছে, অবশ্যই মানুষ সিদ্ধান্ত গ্রহণের সময় যুক্তিবাদী। এরকম ভাবার কোনো কারণ নেই যে প্লাবনভূমিতে সে থাকছে অযৌক্তিক, সেটা জোর করে থাকছে, বোকার মতো থাকছে, এটা ভাবার কোনো কারণ নেই। মানুষ অবশ্যই কিছু না কিছু যুক্তির দ্বারা তার সিদ্ধান্তটা গ্রহণ করে। দ্বিতীয়ত, মানুষ কখনো পরিবেশ দ্বারা পরিচালিত হয় না, সে তার পছন্দটাকে বেছে নেয়। সমাজ বা পরিবেশ বা আর্থসামাজিক পরিবেশ তার সামনে কিছু বিকল্প রাখতে পারে, মানুষ আলটিমেটলি ব্যক্তি নিজে স্থির করে সে কোন বিকল্পটা বেছে নেবে। তৃতীয়ত, এই যে পছন্দের কথা বলছি, যে পছন্দের উপরে তার সিদ্ধান্ত নির্ভর করে, সেই সিদ্ধান্ত বা পছন্দ সবটাই কিন্তু তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে। সে কিন্তু আকাশ কুসুম কল্পনার থেকে তার সিদ্ধান্ত গ্রহণ করে না। কোনো না কোনো তথ্য, সে তথ্য সঠিক বা বেঠিক যা কিছু হতে পারে, সেই তথ্যের মূলে কি আছে সেটা আমাদের এখানে বিচার্য বিষয় না, কিন্তু তথ্য দরকার হয় তার সিদ্ধান্ত গ্রহণের জন্য। এবং এই তথ্যটা পাওয়া মাত্র সে সেটাকে যে বিশ্বাস করে ফেলে বা সেটাকে নিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে তা কিন্তু নয়। এই প্রাপ্ত তথ্য, তার কাছে যেটুকু তথ্য আছে সেইগুলোকে তার পূর্ব নির্ধারিত যে মানসিক কাঠামো তার ভিত্তিতে সে যাচাই করে সে সিদ্ধান্তটা গ্রহণ করে। তাহলে এই চারটি প্রকল্প, কেটসের যে প্রকল্প, এই চারটি অনুমান বা পূর্ব শর্তের উপর ভিত্তি করে তিনি গড়ে তুলেছিলেন তার এই বিষয়টা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই আচরণবাদের ব্যাখ্যায় হয়ে উঠল, সেটা হচ্ছে মেন্টাল ম্যাপ বা মানস মানচিত্রের ধারণা। এ ব্যাপারে সব থেকে বেশি অবদান রেখেছিলেন পিটার গৌল্ড। 1966 সালে তিনি একটা এই মেন্টাল ম্যাপের ধারণাটাকে পরিস্ফুট করেন। আমার বলে রাখা ভালো যে মেন্টাল ম্যাপের ধারণাটা কিন্তু তার আগে থেকেই ছিল, কিন্তু তাকে আজকের যেভাবে আমরা মেন্টাল ম্যাপকে দেখছি সেটাকে ব্যাখ্যা করেন কিন্তু গৌল্ড। আর মেন্টাল ম্যাপের ধারণাটাও কিন্তু নিয়ে আসা হয়েছিল ওই যে একটু আগে বলছিলাম যে মেন্টাল ইমেজ, যেটা মনোবিজ্ঞানীরা ব্যবহার করেন, মেন্টাল ইমেজ, সেইখান থেকেই গৌল্ড এই মেন্টাল ম্যাপের ধারণাটাকে নিয়ে আসেন। তিনি বলেছিলেন যে যেহেতু অবস্থান বা লোকেশন তথা ব্যক্তিস্থান বা স্পেস, এই দুটোর সম্পর্কে ব্যক্তির সিদ্ধান্ত নির্ভর করে সেই ব্যক্তির এনভায়রনমেন্টাল পারসেপশন বা পরিবেশগত বেদনের উপরে, তাই ভৌগোলিকদের কাছে এই ব্যাপারে একটা স্পষ্ট মেন্টাল ইমেজ থাকা প্রয়োজন যে ব্যক্তি তার সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবেশকে কিভাবে অনুভব করছেন। এবং তিনি বললেন যে এই যে মানুষ ব্যক্তি হিসেবে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তার মাথার মধ্যে সেই পরিবেশ সম্পর্কে একটা ধারণা থাকে, যে ধারণাটা আসলে অজস্র তথ্যের ভিত্তিতে একটা সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়, এই চিত্রটা তৈরি হয়, এবং তার ভিত্তিতেই কিন্তু মানুষ ভালো মন্দ, নেব কি নেব না, যাব কি যাব না, যাবতীয় কিছু ধারণা সৃষ্টি করেন। যেমন এখানে একটি চিত্র দেওয়া হয়েছে, একটি মেন্টাল ম্যাপের চিত্র, যেখানে দেখানো হচ্ছে যে এটা বাড়ি, এখানে একটা
ফুড বি, এখানে একটা ফুড এ রয়েছে। এখন দেখা যাচ্ছে যে তাছাড়াও এখানে দেখো এই যে ছোট 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 আরো যেগুলো দেওয়া আছে, এগুলোকে তুমি ধরে নিতে পারো যে এটা আরো অন্যান্য ধরনের খাবার বা যে কোনো অন্য স্টিমুলাস যা কিছু করে। এখন ইকোনমিক ম্যান হলে যদি সে বাড়ির থেকে সব থেকে কাছে যেটি হবে সেটিকেই গ্রহণ করত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষ তা করে না। মানুষ হয়তো তার পছন্দের খাবারটি পাওয়ার জন্য সে দীর্ঘ পথ অতিক্রম করতে রাজি আছে, এমনকি সে সেটাকে একটা সিকোয়েন্স বা হায়ারার্কি অনুযায়ীও সাজিয়ে নিতে পারে। অর্থাৎ আমি একটা কি বলে বার্গার খাবো, আমি একটা বার্গার খাবো, আমার হাতের সামনে হয়তো দোকান রয়েছে যেখানে গেলে আমি ভাত খেতে পাই, কিন্তু আমার এখন ইচ্ছা হয়েছে আমি একটা বার্গার খাবো, তাই আমি অনেক বেশি দূরত্ব অতিক্রম করে বার্গারের দোকানে গেলাম, সেখানে খেলাম, তারপরে আমি কাজকর্ম করলাম এবং তারপর আমার যখন বেশি খিদে পেল তখন আমি ভাতের দোকানে এলাম। অর্থাৎ এখান থেকে বাড়ি আমার কাছে হতো ভাতের দোকানে, কিন্তু আমি গেলাম বার্গারের দোকানে। এই যে সাময়িক ইচ্ছাটা, আমি যদি একটু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে দেখব যে যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করতে আমাকে বেশি এফর্ট এবং বেশি খরচ করতে হচ্ছে, তাই সেটা কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনের ধারণায় সঠিক নয়, কারণ আলটিমেটলি আমার ওখানে দরকার হচ্ছে পেট ভরানো। কিন্তু ভাত খেলেও পেট ভরে, বার্গার খেলেও পেট ভরে, আমি বার্গারকে পছন্দ করছি দূরে থাকা সত্ত্বেও, কারণ সেটা আমার চয়েস। সেই চয়েসটা কিসের থেকে তৈরি হয়েছে না, সেই চয়েসটা আমার মানসিক গঠন দিয়ে তৈরি হয়েছে। কারণ আমি টিভিতে যে সিনেমা দেখি সেখানে দেখি বেশিরভাগ সময় যে এরা যে নায়ক নায়িকারা রয়েছে তারা যখন খাওয়া দাওয়া করে তারা বার্গার বা পেপসি এগুলো খাচ্ছে, তারা ভাত খাচ্ছে না। তাহলে আমার মনের মধ্যে ওইটা দেখে আমার অবচেতন একটা কাঠামো তৈরি হয়ে গেছে যে বার্গার খেলে আমার ভালো লাগবে, তাই আমি বার্গারের সন্ধানে দৌড়চ্ছি। আর ভৌগোলিকরা বলছেন, আচরণগত ভৌগোলিকরা বলছেন যে এইটাই আমার মেন্টাল ম্যাপ, এই সম্পর্কিত খাদ্য গ্রহণ সম্পর্কিত এই মুহূর্তের মেন্টাল ম্যাপ আমার এইটা, যেটা তথ্যের সমাহারে তৈরি হয়েছে। এখানে আমার যে টেরেন সেই সম্পর্কিত তথ্য আছে, এখানে আমার যে ওয়েদার সেই সম্পর্কিত তথ্য আছে, এখানে আমার যে ইকোনমি সেই সম্পর্কিত তথ্য আছে, যে এই দূরত্বটা অতিক্রম করতে আমার কত খরচা হবে, এখানে আমার টাইমগত সময় আছে, যে কত সময় ওই জায়গাটা খোলা থাকবে, কত সময় সেটা বন্ধ থাকতে পারে, এবং সর্বোপরি একটা সচেতন সিদ্ধান্ত গ্রহণ আছে, তার মাধ্যমে আমি এই মানস মানচিত্রটি নির্মাণ করেছি। অতএব আচরণবাদী যে ভূগোল তার মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি? সেই মূল প্রতিপাদ্য বিষয়গুলো দাঁড়াচ্ছে প্রথমত যে মানুষের মনে তার পরিবেশ সম্পর্কে কিছু ছবি বা চিত্র আঁকা হয়ে থাকে। গবেষকেরা অর্থাৎ আচরণবাদী যে ভৌগোলিকেরা, তারা সেই চিত্রকে তাদের কিছু প্রক্রিয়ার মাধ্যমে, তাদের কিছু মেথডস থাকে, সেই মেথডসের মাধ্যমে একেবারে ভিভিডলি বা অনুপুঙ্খভাবে চিহ্নিত করতে পারেন। এটাকে করা যায়, মেন্টাল ম্যাপটাকে খাতায় তুলে আনা যায়। তৃতীয়ত, পরিবেশ সম্পর্কিত ধারণা তথা যে ছবি বা চিত্রের সঙ্গে মানুষের প্রকৃত আচরণ আর সিদ্ধান্ত নির্মাণ তার সরাসরি সংযোগ রয়েছে। অর্থাৎ এই বার্গারের ম্যাপটা যদি আমার কাছে গ্রহণীয় হয় তাহলেই আমি সিদ্ধান্ত নেব বার্গারের দোকানে যাওয়ার। কিন্তু যদি এখানে এমন কোনো জায়গার এমন কোনো একটা ভ্যারিয়েবল ঢুকে পড়ে যেটা সেদিন আমাকে বিরত করছে, অর্থাৎ প্রচণ্ড এখানে বৃষ্টি পড়ছে, আমি ঠিক করলাম যে না, এই বৃষ্টিতে বার্গার খেতে যাওয়ার কোনো মানে হয় না, তার থেকে আমি বরঞ্চ বাড়ির কাছে ভাতের দোকান আছে সেখানটাতেই চলে যাই। অর্থাৎ আমার প্রকৃত আচরণ এবং সিদ্ধান্ত নির্মাণ সেটাকে কিন্তু সরাসরি প্রভাবিত করে পরিবেশ সম্পর্কিত এই ধারণা তথা এই মেন্টাল ম্যাপ। যে কারণেই দেখবে যে ভৌগোলিক দূরত্বের বিচারে কলকাতার থেকে ঢাকা অনেক কাছে, সেটি একটি রাজধানী শহর, কিন্তু দিল্লি অনেক দূরে। মানসগত দিক থেকে, মনোজগতের দিক থেকে আমাদের কাছে ঢাকা সহস্র যোজন দূর, দিল্লি অনেক কাছে। কারণ দিল্লি আর কলকাতার মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। ঢাকা আর কলকাতার দূরত্ব যতই কম হোক, মাঝখানে একটা আন্তর্জাতিক কাঁটাতারের বেড়া আছে। তাহলে এইভাবে মানুষের কগনিশন এবং পরিবেশগত বেদন মানুষের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। তাহলে এর থেকে কি বোঝা গেল?
এর থেকে বোঝা গেল যে মানস মানচিত্র বা মেন্টাল ম্যাপ প্রকৃত অর্থে মানচিত্র নয়, বরং নানা প্রকার তথ্যের এক ধরনের সম্মিলন বা গ্যাদারিং এবং তাদের ব্যাখ্যা। শুধু সম্মিলন করলেই হবে না, তাদের ব্যাখ্যা, যা একজন মানুষ একটি নির্দিষ্ট স্থান বা বস্তু সম্পর্কে উপলব্ধি করে এবং সেই অনুযায়ী স্থান বা বস্তুর প্রতি তাদের আচরণগুলো নিয়ন্ত্রিত হয়। এই সংজ্ঞাটা নির্মাণ করছেন জনস্টন, তার বিখ্যাত যে ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি আছে সেখানে জনস্টন এই সংজ্ঞাটা নির্মাণ করছেন। পরবর্তীকালে এই ধারণাটাই আরও বেশ কয়েকজন চিন্তাবিদ, আচরণগত ভৌগোলিক আমরা বলবো তারা এগিয়ে নিয়ে যান। যেমন গোল্ডের নাম আগেই বলেছি, ডাউন্স তার একটা মডেল আমরা এখন ব্যাখ্যা করব। বা ডাউন্স এবং স্টিয়ে, গোল্ড অ্যান্ড হোয়াইট, সারিনেন, এরা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি 66 থেকে 79 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এদের লেখায় বারবার ফিরে ফিরে এসছে এই ধরনের মেন্টাল ম্যাপ এবং কগনিশনের ধারণা এবং তার দ্বারা ব্যক্তির আচরণ, পরিবেশকে তার দ্বারা প্রভাবিত করা ইত্যাদিগুলো ফিরে ফিরে এসছে। এখন প্রথমে আমরা একটা সরলীকৃত ইমেজ দেখেছিলাম যেখানে পরিবেশ এবং ব্যক্তির আচরণ, তার মাঝখানে ছিল একটা ইমেজ। এখন সেইটা আরও জটিলভাবে উঠে এলো ডাউন্সের মডেলে। 1970-তে তিনি এই মডেলটা দেখাচ্ছেন। আমরা শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব রিয়েল ওয়ার্ল্ড থেকে, বাস্তব পৃথিবী। সেখান থেকে প্রতিনিয়ত অজস্র ইনফরমেশন বা তথ্য আমাদের মনোজগতে প্রবেশ করছে। এই যে প্রবেশ করছে, এগুলো প্রবেশ করার কতগুলি পথ আছে যেগুলোকে আমরা বলি পারসেপচুয়াল রিসেপশন। এই পারসেপশনগুলো অনেক রকমের হয়, অর্থাৎ আমরা কিছু শুনে পেতে পারি, আমরা কিছু দেখে পেতে পারি, আমরা কিছু স্পর্শ করে পেতে পারি, কিছু আমরা আমাদের ভিতরকার বেদন দিয়ে গ্রহণ করতে পারি। এইভাবে আমাদের পারসেপচুয়াল রিসেপ্টার বা গ্রাহকগুলোর মাধ্যমে তথ্যগুলো আমাদের মনোজগতে প্রবেশ করছে। প্রবেশ করার পর এই তথ্যগুলোকে কতগুলো ছাঁকুনির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেমন নোংরা জলকে আমরা যখন পানীয় জলে পরিণত করি, অনেকগুলি ছাঁকুনির মধ্যে দিয়ে এক এক করে ছেঁকে নিতে থাকি, তেমনি কতগুলো পারসেপচুয়াল ফিল্টারের মধ্যে দিয়ে এটা যাচ্ছে। এই পারসেপচুয়াল ফিল্টারগুলো কিভাবে তৈরি হলো? এই পারসেপচুয়াল ফিল্টারগুলো কিন্তু তৈরি হয় ওই ব্যক্তির আর্থ সামাজিক অবস্থান এবং পরিবেশ, কোন পরিবেশে সে বেড়ে উঠছে তার উপরে নির্ভর করে, এবং তার ভিত্তিতেই তার এই রিসেপ্টারগুলো কিন্তু ট্রেন্ড হয় কোন কোন তথ্যকে সে নিতে পারবে, কোন কোন তথ্যকে সে নিতে পারবে না। তো এই পারসেপচুয়াল ফিল্টারগুলোর মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে এই ডেটাগুলো কিন্তু আস্তে আস্তে প্রসেসড হতে শুরু করে একটু একটু করে, অর্থাৎ সেটার একটা যাচাইকরণও হয়ে যায়। এবং এই যাচাইকরণের পদ্ধতিটা একটা পূর্ণতা পায় আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে। এগেইন ভ্যালু সিস্টেম কিন্তু তৈরি হয় একজন ব্যক্তির শিক্ষা, সেটা সামাজিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে। মূল্যবোধ অর্থাৎ কিভাবে দেখবে যারা চুরি করে, ডাকাতি করে, তাদের মূল্যবোধের জায়গাটা কম থাকে, কিন্তু যারা অনেকটাই একেবারেই মানে কি বলবো সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করেন, তারা কিন্তু অপরকে ঠকাতে পারেন না। ঠকাতে গেলে এমনকি কাউকে যদি মিথ্যে কথা বলে ফেলেন, মনোজগতে একটা কষ্ট হয়। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু সিস্টেম। তো এই ভ্যালু সিস্টেম হচ্ছে কি, এই সমস্ত যে তথ্যগুলো পারসেপচুয়াল ফিল্টারের মধ্যে দিয়ে এলো তাকে একেবারে আলটিমেটলি প্রসেস করে একটা স্ট্রাকচারড ওয়েতে দেয়, যে কোনটা ওই যে বললাম আমি ভালো মন্দ, সাদা কালো, ধূসরের যে জগৎ, সেই জগৎ অনুযায়ী বাছাই করে আমাদের মনের মধ্যে এই তথ্যগুলোকে সাজিয়ে রাখে, যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের যে কোনো পরিস্থিতিতে চটজলদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাহলে এটা কি করলো? এই ভ্যালু সিস্টেম আমাদের মধ্যে কতগুলি ইমেজ ফরমেশন করে দিল, যে ইমেজগুলো আমার স্মৃতিতে সঞ্চিত রইল। এইবার এই সঞ্চিত স্মৃতি আমাকে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে, যে ডিসিশনটা আমার রিয়েল ওয়ার্ল্ডকে বদলাতে চাইবে বা তার সঙ্গে তাল মিলিয়ে চলবে এবং আমার আচরণকে নির্ধারিত করবে। আমার আচরণ একই সঙ্গে আমার সিদ্ধান্তের সঙ্গে সংযুক্ত, সেই কারণেই এই সিদ্ধান্ত এবং আচরণ একত্রে আমার যে রিয়েল ওয়ার্ল্ড বা বাস্তব পরিবেশ তাকে প্রভাবিত করবে। তো এই সামগ্রিক যে মডেল, তার প্রায়োগিকতা কোথায়? গোল্ড বলছেন বা ডাউন্স বলছেন বা স্টিয়ে বলছেন বা সারিনেন বলছেন যে মানুষের মধ্যকার এই যে জটিল গঠন, আমরা যদি সেই জায়গাটাকে বুঝে ফেলতে পারি, তাহলে আমরা বুঝে ফেলতে পারবো যে বাস্তব জীবনে পরিবেশটাকে সে কিভাবে পরিবর্তিত করার চেষ্টা করবে। আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলা হচ্ছে যে যদি আমরা তার এই পারসেপশনকে বদলাতে পারি,
যদি আমরা প্রকৃত স্টিমুলাস পৌঁছে দিতে পারি, প্রকৃত পারসেপচুয়াল ফিল্টারগুলোকে বদলে দিতে পারি, তাহলেই তার মাধ্যম কি, বদলে দেওয়ার মাধ্যম কি, বদলে দেওয়ার মাধ্যম হচ্ছে দৃশ্য এবং শ্রাব্য মাধ্যমের সাহায্যে তাকে শিক্ষা দান করা, তাকে প্রশিক্ষিত করে তোলা। তার মাধ্যমে আমরা কিন্তু তার যে রেসপন্স, ডিসিশন মেকিং সিস্টেম, সেটাকে বদলে দিতে পারি এবং পরিবেশকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। সে ফর এক্সাম্পল, বহু ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ, যে গ্রামবাসীরা এতদিন ধরে অরণ্য ধ্বংস করছিলেন, কাঠ কাটছিলেন, চোরাগোপ্তা পশু শিকার করে তাদের চামড়া বিক্রি করে দিচ্ছিলেন, একটা সচেতনভাবে যখন বন দপ্তর থেকে এবং এনজিওর মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করা হলো, তাদেরকে যখন আস্তে আস্তে বোঝানো হলো যে এই পরিবেশটা ধ্বংস হলে আপনারাও বাঁচবেন না, তাই আপনাদের উচিত এই পরিবেশকে রক্ষা করা, তখন তাদের স্টিমুলাস রেসপন্সটা চেঞ্জ হয়ে গেল বা তাদের ভ্যালু সিস্টেমের মধ্যে পরিবর্তন এলো। এবং তখন দেখা যাচ্ছে সেই মানুষগুলো যারা এতদিন বনভূমি ধ্বংস করছিল, তারাই কিন্তু বনভূমির সব থেকে বেশি রক্ষক হয়ে উঠছে। তাহলে এই যে রিয়েল ওয়ার্ল্ড চেঞ্জটা সম্ভব হলো, সেটা কিন্তু তাদের যে ডিসিশন মেকিং প্রসেস, সেটাকে ম্যানিপুলেশনের মাধ্যমে করা হলো। এবং এই ম্যানিপুলেশনটা করা হলো তাদের ভ্যালু সিস্টেমটাকে বা আচরণটাকে চেঞ্জ করে দিয়ে। এটাই আচরণগত ভৌগোলিকেরা বলার চেষ্টা করছেন। প্রেড এই ক্ষেত্রে আরও এগিয়ে গিয়ে আর একটা আচরণবাদী যে মানুষ, সেই আচরণবাদী মানুষ এবং এই যে অর্থনৈতিক মানুষের ধারণা পাশাপাশি তো রয়েছে, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্য একটা ম্যাট্রিক্স পেশ করলে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে রাখি যে এই আচরণগত ভৌগোলিকেরা কিন্তু সাধারণত আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথডে বিশ্বাস করতেন, যেটা মাত্রিক পদ্ধতির ঠিক উল্টো। মাত্রিক পদ্ধতিতে ডিডাকটিভ মেথডে এগোনো হয়। তো প্রেড যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা যদি ম্যাট্রিক্সের দুটো বাহুতে একদিকে প্রাপ্ত তথ্যের গুণমান আর একটা দিকে হচ্ছে প্রাপ্ত তথ্যের পরিমাণ, একদিকে হচ্ছে গুণমান আর একদিকে হচ্ছে পরিমাণ, এই দুটো যদি রাখি, তাহলে সেইটার মাধ্যমে আমরা কিন্তু মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটা, ডিসিশন মেকিং প্রসেস, এতদিন আমরা ডিসিশন মেকিং বিহেভিয়ারকে নিয়ে আলোচনা করছিলাম, এবার ডিসিশন মেকিংয়ের তার এবিলিটি কতটা সেটা দেখতে পাবো। এটা তো খুব সত্যি কথা যে প্রতিটা মানুষ সমাজের, তারা সমানভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা সবার সমান হয় না। সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য 1969 সালে প্রেড এই ম্যাট্রিক্সটা দেখালেন, যেখানে এই উপরের দিকে যে ডান দিকে যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে যে তিনি কত পরিমাণ তথ্য পাচ্ছেন, এদিকে ক্রমশ তথ্যের পরিমাণ বাড়ছে আর এদিকে ক্রমশ তথ্যের গুণমান বাড়ছে। তথ্য তো পেলেই হবে না, তার কোয়ালিটির দরকার আছে। তাহলে গুণমান বাড়ছে নিচের দিকে আর তথ্যের পরিমাণ বাড়ছে ক্রমশ পূর্ব দিকে। তাহলে এক্ষেত্রে উনি বলছেন যে একজন মানুষের যে অর্থনৈতিক ম্যান, যাকে বলছি ইকোনমিক ম্যান, অর্থাৎ সব থেকে যুক্তিবাদী, সব থেকে বস্তুনিষ্ঠ এবং সব থেকে বেশি মুনাফার লক্ষ্যে এগিয়ে যাওয়া মানুষ, তিনি কোথায় অবস্থান করবেন? তিনি এই ম্যাট্রিক্সের সব থেকে ডান দিকের যে কোণ, সেইখানে অবস্থান করবেন। কারণ ভেবে দেখো যে এই ডান দিকের কোণে একাধারে প্রাপ্ত তথ্যের পরিমাণও সব থেকে বেশি, প্রাপ্ত তথ্যের কোয়ালিটিও সব থেকে বেশি। তাই তিনি বললেন যে ইকোনমিক ম্যানকে যদি কোথাও রাখতে হয় তাহলে হচ্ছে সেটা এই ম্যাট্রিক্সের ডান দিকে। এবং একথাও বললেন যে এইখানে পৌঁছানোটা অবাস্তব, কারণ মানুষের প্রত্যেকের এই প্রাপ্তিযোগ্যতা তথ্যের এবং তার তথ্যের কোয়ালিটির মধ্যে তফাৎ আছে। সেই অনুযায়ী আমরা তাদেরকে বিবিধ আলাদা আলাদা ঘরে বসাতে পারি। আমাদের গবেষকদের প্রয়োজন যে তিনি যে ব্যক্তিকে নিয়ে কাজ করছেন বা যে ব্যক্তি সমূহকে নিয়ে কাজ করছেন, তাদের মেন্টাল ম্যাপটাকে বুঝে নিয়ে তারা এই ম্যাট্রিক্সের কোথায় অবস্থান করছে সেটাকে আগে লোকেট করা। তার ফলে আমরা সহজেই বুঝতে পারবো প্রথমত কিভাবে তার ডিসিশন মেকিং প্রসেসকে ম্যানিপুলেট করতে হবে বা পরিবর্তিত করা যেতে পারে, দ্বিতীয়ত হচ্ছে যে তার গৃহীত সিদ্ধান্তটা কতটা সঠিক বা সঠিকতর দিকে এগিয়ে যাবে। এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে যার কাছে যত বেশি তথ্য এবং যত কোয়ালিটির তথ্য আছে, তত তার ডিসিশনটা ট্রু টু দ্য রিয়েল ওয়ার্ল্ড হতে থাকবে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে প্রেড আমাদেরকে এই ম্যাট্রিক্সটা দিলেন। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আচরণগত ভৌগোলিকেরা
মানুষকে ব্যক্তি হিসেবে ট্রিট করার কথা বলছেন, সমষ্টির বদলে। বরঞ্চ তারা বলছেন যে ব্যক্তির আচরণকে নিয়ে আমরা যদি পড়ি, তার আচরণকে আমরা যদি ম্যানিপুলেট করতে পারি, তার মাধ্যমে এইভাবে ব্যক্তির সঙ্গে যুক্ত হতে হতে সমষ্টি তৈরি হবে, অর্থাৎ ইন্ডাকশন মাধ্যমে তৈরি হবে, ডিডাকশন নয়। আমরা উপর থেকে নিচের দিকে আসবো না, নিচ থেকে উপর দিকে আসবো। যেমন ওই এর বলো প্লাবনভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে মানুষের থেকেই জানতে হবে যে কেন তারা এখানে থাকছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করছেন, এবং সেইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের জীবনটাকে কিভাবে আরও বেশি সমৃদ্ধতর করা যায়, তার জন্য তাদের আচরণকে কিভাবে পরিবর্তিত করা সম্ভব হতে পারে। এখন স্বভাবতই এই অন্য যে কোনো তত্ত্বের মতো এই বিহেভিয়ারাল থিওরিজেরও বেশ কিছু সমালোচনা আমরা দেখতে পাই। এখন আমরা সেই সমালোচনাগুলোকে নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা আলোচনার শেষ ভাগে প্রায় পৌঁছে গেছি, আমরা সমালোচনাগুলোর দিকে একটু তাকাই। তো আচরণগত ভূগোলের সব থেকে বড় সমালোচনা যেটা করা হয় সেটা হচ্ছে যে এম্পিরিক্যাল নলেজ বা অভিজ্ঞতা প্রসূত জ্ঞানকে তত্ত্বের মধ্যে ঠাঁই দেওয়ার কোনো জায়গা নেই। এই অপারগতা বা এই তাদের ইনকম্পিটেন্সি, এটা কিন্তু সব থেকে বেশি সমালোচনা হয়েছে। কারণ ভূগোল একেবারে উৎসগতভাবে একটা এম্পিরিক্যাল সায়েন্স। ভূগোলে অভিজ্ঞতার দামটা খুব বেশি। একটি স্থান সম্পর্কে, একটি গোষ্ঠী সম্পর্কে বা ব্যক্তির সম্পর্কে অভিজ্ঞতা, সেটা অত্যন্ত জরুরি, যেটাকে ভূগোলের একটা নান্দনিকতার জায়গা আছে, ভূগোলে একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের জায়গা আছে। কিন্তু সেই জায়গাটা ঠিক যেমন মাত্রিক বিপ্লবের ক্ষেত্রে, মাত্রিকতার ক্ষেত্রেও আমরা দেখতে পাইনি, ঠিক আচরণগত ভৌগোলিকদের ক্ষেত্রেও সেই সমস্যাটা রয়ে গেল। এখানেও কিন্তু সেই অভিজ্ঞতা প্রসূত জ্ঞানকে ব্যবহার করার কোনো জায়গা রইল না। তাছাড়া আর একটা বড় সমস্যা ছিল যে আচরণগত ভৌগোলিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের ভীষণ অভাব। যে সম্মিলিতভাবে একটা আচরণগত ডক্ট্রিন বা ডিসিপ্লিন তৈরি করা, সেই জায়গাটার ক্ষেত্রে একটা অভাব দেখা দিয়েছিল। তাহলে পারস্পরিক যোগাযোগের অভাব এবং অপ্রয়োজনীয়ভাবে একে অন্যের নকল করা, সেটা একটা সমস্যা। যে একটা অরিজিনালিটি অফ ওয়ার্ক, সেটার জায়গাতে আমরা দেখতে পাবো যে হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি যারা আচরণবাদী ভৌগোলিক হিসেবে নিজেদেরকে বলেন, তারা কিন্তু এটা দেখা যাচ্ছে যে একে অন্যের লেখা নকল করছেন। পরিভাষাগত দুর্বলতা, এটা একটা সাংঘাতিক সমস্যা। একই বিষয়কে আলাদা আলাদা বিজ্ঞানী আলাদা আলাদা নামে ডাকছেন, ফলে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে আলটিমেটলি কি বোঝাতে চাইছে। তো এইগুলো সমস্ত এই মতবাদের যে প্রণেতা, তাদের বিরুদ্ধে গেছে। তো আচরণগত ভূগোলের যে তাত্ত্বিক পরিকল্পনা, সেই তাত্ত্বিক পরিকল্পনা প্রসূত যে বিকাশ, অর্থাৎ একটা সিস্টেমেটিক ওয়েতে যে অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট, সেই জায়গাটা কিন্তু কখনোই হয়নি। তার একটা অংশ তো আমি বললামই, যে পারস্পরিক যোগাযোগের অভাব, পরিভাষাগুলোর একটা স্ট্যান্ডার্ড পরিভাষা তৈরি হবে, সেই মেলবন্ধনের অভাব, এগুলো ছিল। তার ফলে আমরা দেখব যে কতকটা যেন এলোমেলোভাবেই আটলান্টিকের দুই পাড়ে আমরা দেখতে পাবো যে এই আচরণগত ভূগোলের বিকাশের একটা চেষ্টা হয়েছে। আর একটা বড় সমস্যা যেটা আচরণগত ভৌগোলিকদের শুনতে হয়, সেটা হচ্ছে যে মানুষকে একটা হোমোজেনিয়াস মেন্টালিটির ছাঁচে ঢেলে দেয়। অর্থাৎ দেখো, আমরা যতই বলি যে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ব্যক্তির আচরণকে ধরে ইন্ডাকটিভ পদ্ধতিতে এক এক করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কিন্তু বাস্তবে জেনারেলাইজেশন করতেই হয়। এবং সেক্ষেত্রে কতগুলি প্রশ্নের মাধ্যমে বা কতগুলি পদ্ধতির মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে নিই যে এই ধরনের মানুষের মানসিকতা অমুক ধরনের, ফলে তারা তমুক ধরনের আচরণ দেখাবেন। এক্ষেত্রে কিন্তু সাংঘাতিক একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মানুষকে এক ছাঁচে ঢালাই করে দেওয়া। আরে একটা পরিবারের ভিতরে 5টা মানুষ আলাদা আলাদা ধরনের মানসিকতার হয়, তাহলে একটা গোষ্ঠীর মধ্যে সবাইকে সম মানসিকতার বা হোমোজেনিয়াস মেন্টালিটির মানুষ আমি কি করে বলতে পারি? তার ফলে এই যে পরিবেশগত আচরণকে এক প্রকারের ডাইমেনশনলেস বা মাত্রাহীন ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, হ্যাঁ, এটা আসলে বাস্তবের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এই যে ঘটনা, এগুলো তো মানুষের পরিবেশগত বেদনকে নিয়ন্ত্রণ করে, সেইগুলোর প্রতি একটা ইনজাস্টিস তৈরি করা হচ্ছে।
যেখানে মানুষের প্রতিটি সিদ্ধান্ত একেবারে ইন্ডিভিজুয়ালিস্টিক, এটা আমরা স্বীকার করে নিচ্ছি আচরণবাদে, তারপরে ওই সবাইকে একই মানসিকতার ছাঁচে ফেলে দিচ্ছি, দিয়ে বলছি যে এরকম হলে এরকম হবে, এটাই তো অ্যাবসার্ড হয়ে যাচ্ছে। ফলে শুরুতেই গোড়ায় একটা গলদ থেকে যাচ্ছে, যে এই যে বললাম যে পরিবেশগত আচরণ, যেটাকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তিকে আমরা প্রাধান্য দিতে বলছি, সেটা করতে গিয়ে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুরো বিষয়টাকে একটা মাত্রাহীন, ডাইমেনশনলেস একটা অবস্থায় নিয়ে চলে যাচ্ছি, এবং তার ফলে বাস্তবিকতা যেটা দেওয়ার জন্য বাস্তবের মাটিতে মিলছে না মাতৃকতা, সেই কারণেই তো আচরণবাদ। অথচ দেখা যাচ্ছে যে আচরণবাদের পা মাটি থেকে উঠে যাচ্ছে, তারা এই আর্থসামাজিক রাজনৈতিক যে স্টিমুলাসগুলো সেগুলোকে ব্যাখ্যা করতে পারছে না। এবং আর একটা জায়গা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে অল্প সংখ্যক নমুনার যাচাই করে কখনো একটা বিরাট জনসংখ্যার জন্য পরিকল্পনা করা যায় না। এবার ভালো করে বুঝে দেখো যে জেনারেলাইজেশন আমরা করছি, কিন্তু ব্যক্তিকে নিয়ে জেনারেলাইজ করছি, অর্থাৎ প্রতিটি ব্যক্তির থেকে আমরা তার পরিবেশগত বেদনকে জানার চেষ্টা করছি, তারপরে আমরা তাকে সমষ্টির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে সেইভাবে করতে গেলে গোটা ভারতবর্ষের যদি উদাহরণ দিই, তাহলে গোটা ভারতের যদি একটা পরিবেশ পরিকল্পনা করতে হয়, তাহলে ভারতবর্ষের 135 কোটি নাগরিকের প্রত্যেককে ইন্টারভিউ করতে হয়, এবং তারপরে তাদের মধ্যে জেনারেলাইজেশন করতে হয়, এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেটা একটা অ্যাবসার্ড ঘটনা, সম্ভব নয়। তাই এটা বলাই হচ্ছে যে স্বল্প সংখ্যক নমুনার উপর ভিত্তি করে কখনোই একটা বিরাট জনসংখ্যার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা চলে না। তাই আচরণবাদের ভিত্তিতে যদি কোনো প্রকার পরিকল্পনা রচনা করতে যাই, তাহলে হয় সেটা এত বেশি দিন ধরে রচনা করতে হবে যার ফলে সেই প্রকল্পের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, অথবা অল্প সংখ্যক মানুষের উপরে এক্সপেরিমেন্ট করে আমাকে যখন এই পরিকল্পনা রচনা করতে হবে, সেটা পদে পদে ভ্রান্ত পরিকল্পনা হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই সকল ধরনের সমালোচনা সত্ত্বে এই কথা বলতেই হবে যে আচরণবাদ ভূগোলে একটা খুব বিশিষ্ট জায়গা নিয়ে এখনো অবস্থান করছে। এখনো পর্যন্ত যে ভৌগোলিক গবেষণা পদ্ধতি দেওয়া হয়েছে, বিশেষত পরিবেশ ভূগোলের যে ধারণার যে গবেষণা, সেখানে কিন্তু এই ধারণা বা পারসেপশন, পরিবেশগত বেদনের জায়গাটিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তাহলে আচরণবাদকে নিয়ে এখন হয়তো সরাসরি চর্চা হয় না, কিন্তু আচরণবাদ তার ভোল পাল্টে ভূগোলের মধ্যে কিন্তু রয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে, এখনো যেটুকু আচরণবাদী গবেষণা হয়, সেটা দেখা যাচ্ছে ওই প্রয়োগবাদী কাঠামোর মধ্যেই তারা একটা জায়গা খুঁজে নিয়েছে। অর্থাৎ যে প্রয়োগবাদের বিপক্ষে গিয়ে আচরণবাদের সূচনা, সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আচরণবাদ ওই প্রয়োগবাদের মধ্যেই, প্রয়োগবাদের কাঠামোর মধ্যেই, প্র্যাগমাটিস্ট অ্যান্ড পজিটিভিস্ট কাঠামোর মধ্যেই যেমন মাতৃকতা একটা জায়গা আছে, তেমনি আচরণবাদও একটা জায়গা করে নিয়েছে। এবং এখনকার দিনে যে বিহেভিয়ারাল জিওগ্রাফার, তারাও কিন্তু যেটুকু গবেষণা করছে সেটা মাতৃকতাকে সঙ্গে নিয়েই করছে। তাহলে এই হলো ভূগোলে আচরণবাদী ঝোঁক বা আচরণগত ভূগোলের আলোচনা।